ম্যাথ ক্যালকুলেশন ইউটিউব চ্যানেলে আরও একবার স্বাগত জানাই সবাইকে। আশা করি সবাই তোমরা ভালোই আছো। আজকে নবম শ্রেণীর বৃত্তের ক্ষেত্রফল অধ্যায়ের শেষ পাঠে আলোচনা করা হয়েছে 26 ও 27 দাগের এমসিকিউ ও এসএকিউর সমস্ত প্রশ্ন। 16 দাগের একের অঙ্ক বলেছে একটি বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল x বর্গ একক, পরিধি y একক এবং ব্যাসের দৈর্ঘ্য z একক হলে x বাই ওয়াই জেডের মান নির্ণয় করতে বলেছে। দেখো, বৃত্তের অঙ্ক করার জন্য আমাকে প্রথমে জানা দরকার বৃত্তের ব্যাসার্ধ। সেটা দেওয়া নেই, ধরে নিচ্ছি। ধরি বৃত্তের ব্যাসার্ধ, ব্যাসার্ধকে কি ধরা হয়? আর ধরা হয়, আর একক। অতএব প্রশ্ন মতে কি দেওয়া ছিল? দেওয়া ছিল ক্ষেত্রফল। তাহলে বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি? পাই আর স্কোয়ার সমান দেওয়া আছে এক্স। পরিধি দেওয়া ছিল, পরিধি কি সমান কি না আমরা জানি 2 পাই আর সমান কত? ওয়াই। ব্যাস, ব্যাসার্ধ যদি আর হয় তাহলে ব্যাস কত হবে? ব্যাস ব্যাস সমান আমি কি লিখতে পারি? 2r। আর 2r সমান কত? জেড, নাকি? এখন আমি মান নির্ণয় করব এক্স বাই ওয়াই জেডের। দেখো, জাস্ট শুধু মান পুট করছি, কিচ্ছু নেই অঙ্কটা। এক্স এর মান কত? পাই আর স্কোয়ার। এক্সের জায়গায় বসালাম পাই আর স্কোয়ার। ওয়াইয়ের মান কত? ওয়াইয়ের মান দেখো 2 পাই আর, তাহলে লিখলাম 2 পাই আর। কিছু চিহ্ন নয় মানে গুণ দিলাম। জেড, জেডের মান দেখো 2r। এরপর দেখো এখানের পাই, এখানে পাই করছি। এবারে আর আর গুণ করলে আর স্কোয়ার, উপরেও দেখো আর স্কোয়ার, এখানে দুটো আর কাটলাম। তাহলে সমান, উপরে দেখো কিচ্ছু নেই মানে 1, আর 2 2 গুণ করলে 4। এটা হলো উত্তর। আমাদের বইয়ে অপশন নাম্বার 1 4 বি আছে, বি। এরপরে 2 দাগের অঙ্ক। অঙ্ক বলেছে একটি বৃত্তের পরিলিখিত এবং অন্তর্লিখিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত। দেখো, বৃত্তের পরিলিখিত বর্গক্ষেত্র আমরা এঁকে নিয়েছি, তারপর অন্তর্লিখিত করছি। দেখো, পরিলিখিত বর্গক্ষেত্রের বাহু যা বৃত্তের ব্যাস তা, আমি যদি ব্যাসটা নিই এখানে পর্যন্ত, তাহলে কি জানলাম? পরিলিখিত বর্গক্ষেত্রের বাহু যা বৃত্তের ব্যাস তা। তাহলে ধরি বৃত্তের ব্যাসার্ধ সমান আর একক ধরলাম। তাহলে কি পরিলিখিত বর্গক্ষেত্রের বাহু সমান বৃত্তের ব্যাস হবে, তাহলে সেটা লিখে নিচ্ছি। তাহলে পরিলিখিত বর্গক্ষেত্রের বাহু সমান বৃত্তের ব্যাস। আর বৃত্তের ব্যাস কত হবে? ব্যাসার্ধ যদি আর হয় তার ডবল, মানে 2r একক হচ্ছে, 2r একক হলো। তাহলে বর্গক্ষেত্রের বাহু পেয়ে গেছি পরিলিখিত। এরপরে বাহু পেয়ে গেলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল পেয়ে যাব। এরপরে বলেছিল অন্তর্লিখিত বর্গক্ষেত্র, মানে বৃত্তের ভেতরে একটা বর্গক্ষেত্র থাকবে, সেটা আমি আঁকছি। দেখো, এঁকে নিয়েছি। অন্তর্লিখিত বর্গক্ষেত্রের কর্ণ যা বৃত্তের ব্যাসতা। যদি আমি এইভাবে টানি, এইভাবে একটা ধরো কর্ণ টানলাম, তাহলে দেখো এই কর্ণের দৈর্ঘ্য যা বৃত্তের ব্যাস তা হচ্ছে, নাকি? তাহলে অন্তর্লিখিত বর্গক্ষেত্রের কর্ণ সমান বৃত্তের ব্যাস। আর সেটাও দেখো, তাহলে বৃত্তের ব্যাস কত ছিল? 2r একক। কিন্তু আমাকে অন্তর্লিখিত বর্গক্ষেত্রের কর্ণ দরকার নেই, আমার দরকার অন্তর্লিখিত বর্গক্ষেত্রের বাহু। কেন? এগুলার ক্ষেত্রফলের অনুপাত জানতে চেয়েছিল। দেখো, আবার বর্গক্ষেত্রের কর্ণের সূত্র আমরা কি জানি?
√2 ইন্টু বাহু। অতএব বর্গক্ষেত্রের কর্ণ সমান আমরা কি জানি √2 ইন্টু বাহু, নাকি? তাহলে √2 ইন্টু বাহু, বাহু কার বাহু? বর্গক্ষেত্রের বাহু। তাহলে আমরা লিখতে পারি অতএব √2 ইন্টু বাহু কার সূত্র? না বর্গক্ষেত্রের কর্ণ। আর দেখো বর্গক্ষেত্রের কর্ণ বেরিয়ে গেছিল 2r সমান 2r। তাহলে বা বাহু সমান কত বেরাবে? তাহলে 2r, এই √2টা এদিকে এলে ভাগ হবে, √2 হয়ে গেল। এরপরে আমাকে জানতে চেয়েছিল পরিলিখিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এবং অন্তর্লিখিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত, সেটা করছি। অতএব পরিলিখিত ও অন্তর্লিখিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত তাহলে ক্ষেত্রফলের অনুপাত কি হয়? বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বাহু স্কয়ার। তাহলে দেখো পরিলিখিত বর্গক্ষেত্রে প্রথমে পরিলিখিত বলেছিল, তাহলে পরিলিখিত বর্গক্ষেত্রে বাহু পেয়ে গেছিলাম আগে 2r, তাহলে বাহু স্কয়ার মানে 2r তার স্কয়ার = অন্তর্লিখিত বর্গক্ষেত্রেরও বাহু পেয়ে গেছি, এই যে 2r বাই √2 তার স্কয়ার হবে, সমান করলে 4r স্কয়ার = এখানে হচ্ছে 4r স্কয়ার আর √2 স্কয়ার মানে শুধু 2। এরপরে 2 2 4 কাটছি, তাহলে পড়ে থাকছে 4r স্কয়ার = 2r স্কয়ার। দেখো উভয় সাইডে আর স্কয়ার কাটবে এবং 2 দিয়ে যদি কাটি 2 2 4, 2 1 2 হচ্ছে কত? 2:1। এটা অপশন নাম্বার সিতে ছিল। কি করলাম না পরিলিখিত বর্গক্ষেত্রের যখন বৃত্তের পরিলিখিত বর্গক্ষেত্র থাকবে তখন বৃত্তের ব্যাস যা পরিলিখিত বর্গক্ষেত্রের বাহু তা, আবার সেই বৃত্তটা যখন অন্তর্লিখিত বর্গক্ষেত্র থাকবে তখন বৃত্তের ব্যাস যা বর্গক্ষেত্রের কর্ণতা, আর বর্গক্ষেত্রের কর্ণ থেকে বাহু আমরা পেয়ে যাব। তাহলে বাহু পেয়ে গেলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল পাওয়া কোনো ব্যাপার নয়, কারণ বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র বাহু স্কয়ার। আমরা অনুপাতে জানতে চেয়েছিল, প্রথমে পরিলিখিত জানতে চেয়েছিল, তার জন্য পরিলিখিত, তারপরে অন্তর্লিখিত। আর সবসময় মনে রাখবে পরিলিখিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা বড় হবে। কেন? পরিলিখিত বর্গক্ষেত্রটা বড় লাগছে না, আর অন্তর্লিখিতটা দেখো ছোট, তার জন্য বেরোলো 2:1। 3 দাগের অঙ্ক বলেছে একটি বৃত্তাকার ক্ষেত্রের পরিধি ও ক্ষেত্রফলের সংখ্যামান সমান ওই বৃত্তের পরিলিখিত বর্গক্ষেত্রের কর্ণ। তাহলে প্রশ্নানুসারে কি বলে দিয়েছে? প্রশ্নে বলে দিয়েছে, তাহলে প্রশ্নানুসারে আমি লিখতে পারি কি লিখতে পারি? বলেছে পরিধি ও ক্ষেত্রফলের সংখ্যামান সমান। তাহলে পরিধি মানে কত? তাহলে 2πr, আর ক্ষেত্রফলের সংখ্যামান সমান, ক্ষেত্রফলের সূত্র πr স্কয়ার বলে দিয়েছিল। পরিধি আর ক্ষেত্রফলের সংখ্যামান সমান মানে এই দুটো সমান। তাহলে দেখো উভয় সাইড থেকে পাই কাটছে, এখানে আর ছিল, এখানে আর স্কয়ার ছিল, তাহলে একটা আর কেটে যাচ্ছে। তাহলে বা আর সমান কত হচ্ছে? 2, তাহলে আর সমান 2। তাহলে বৃত্তের ব্যাসার্ধ আমরা পেয়ে গেলাম 2। এরপরে বলেছিল ওই বৃত্তাকার ক্ষেত্রের পরিলিখিত বর্গক্ষেত্রের কর্ণ। তাহলে এইটা ধরো আমি একটা বৃত্ত আঁকলাম, এইটা ধরো বৃত্ত, তার পরিলিখিত মানে বাইরে একটা বর্গক্ষেত্র আছে, তার কর্ণ জানতে চাইছিল। তাহলে বর্গক্ষেত্রের কর্ণের সূত্র √2 ইন্টু বাহু। তার আগে আমাকে বর্গক্ষেত্রের বাহু দরকার। দেখো পরিলিখিত বর্গক্ষেত্রের বাহু যা বৃত্তের ব্যাস তা আগের অঙ্কেও আলোচনা করেছি। তাহলে বৃত্তের ব্যাসার্ধ যদি 2 হয় তাহলে ব্যাস তার ডবল হবে। অতএব বৃত্তাকার ক্ষেত্রের ব্যাস সমান ব্যাসার্ধ 2 ছিল, ব্যাস তাহলে তার দ্বিগুণ সমান 4 একক ধরে নিলাম। 4 কিছু ছিল না, একক। অতএব বর্গক্ষেত্রের বাহুও সমান 4 একক হচ্ছে।
বর্গক্ষেত্রের বাহু যা বৃত্তের ব্যাস তা। ব্যাস 4 একক বের করে নিয়েছিলাম। এরপরে দেখো আমাকে জানতে চেয়েছিল বর্গক্ষেত্রের কর্ণ, অতএব বর্গক্ষেত্রের কর্ণ, বর্গক্ষেত্রের কর্ণ সূত্র কি √2 ইন্টু বাহু। তাহলে √2 ইন্টু বাহু দেখো 4 বেরিয়েছিল, তাহলে এটাকে সাজিয়ে লিখলে 4√2 এত কি, এটাই হবে 4√2 একক। এটাই উত্তর। আর এটা অপশন নম্বর দেওয়া ছিল 4√2 কোথায়, সি, অপশন নম্বর সিতে দেওয়া ছিল। এরপরে 4 দাগের অঙ্ক আইভি, একটি সমবাহু ত্রিভুজের পরিলিখিত ও অন্তর্লিখিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত। ধরো একটা সমবাহু ত্রিভুজ আছে, আমি আঁকলাম, এইটা ধরো একটা সমবাহু ত্রিভুজ, তার পরিলিখিত কথার অর্থ হলো বাইরের দিকে, আর অন্তর্লিখিত কথার অর্থ হলো ভেতরের দিকে, নাকি এদের ক্ষেত্রফলের অনুপাত। তাহলে পরিলিখিত ক্ষেত্রফল জানতে চেয়েছে মানে সেই ব্যাসার্ধটা দরকার। আমি যদি উচ্চতাটা টানি এইটা, নাকি, আর আমরা জানি ভর কেন্দ্র মধ্যমাকে 2:1 অনুপাতে ভাগ করে, এটা আমরা আগে শিখে এসেছি। এরপরে পরিলিখিত বর্গক্ষেত্রের ব্যাসার্ধ এইটা হয়, অন্তর্লিখিত বর্গক্ষেত্রের ব্যাসার্ধ এইটা হয়, নাকি। তাহলে আমাকে উচ্চতাটাকে জানতে হবে, এই যে সমবাহু ত্রিভুজ আছে তার উচ্চতা জানতে হবে, নাকি। তাহলে ধরি সমবাহু ত্রিভুজের উচ্চতা সূত্র কি √3/2 ইন্টু বাহু। তাহলে বাহু মানে ত্রিভুজের বাহু, তাহলে ত্রিভুজের বাহু জানি না, ত্রিভুজের বাহুকে ধরে নিচ্ছি। ধরি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য সমান এক্স, নাকি একক। তাহলে অতএব ত্রিভুজের উচ্চতা হবে উচ্চতা সমান, তাহলে উচ্চতা কত হবে, উচ্চতা সূত্র √3/2 ইন্টু বাহু, বাহু ধরেছি এক্স, তাহলে সমান হচ্ছে x√3/2 এত একক। ত্রিভুজের উচ্চতাটা বেরিয়ে গেল। এরপরে পরিবৃত্তের ব্যাসার্ধ, অতএব পরিবৃত্তের ব্যাসার্ধ হবে, পরিবৃত্তের ব্যাসার্ধ, ব্যাসার্ধ কত হয় না, এই যে উচ্চতা, এই যে উচ্চতা বেরিয়েছে, এটা উচ্চতার এই অংশটা, এই অংশটা মানে 2/3 অংশ, তাহলে 2/3 ইন্টু উচ্চতা কত না x√3/2, এই 2 কেটে দিলাম, পড়ে থাকছে উপরে x√3/3 এত একক। তাহলে উচ্চতা এইটা, উচ্চতার 2/3 অংশ নেব, কেন, এটার অনুপাত আমরা জানি 2:1। সমবাহু ত্রিভুজের ভর কেন্দ্রটা উচ্চতাকে 2:1 অনুপাতে বিভক্ত করে। এরপর অন্তর্বৃত্তের ব্যাসার্ধ ঠিক নিচেরটা নেব, এইটুকুটা 1/3 অংশটা নেব, অতএব অন্তর্বৃত্তের ব্যাসার্ধ অন্তর্বৃত্তের ব্যাসার্ধ কত না 1/3, এটা 1 আর দুটো অনুপাতকে যোগ করলে 3 হচ্ছে, 1/3 ইন্টু উচ্চতা, উচ্চতার কত না উচ্চতা আমরা বের করে নিচ্ছি x√3/2, নাকি। তাহলে এখানে কোনো কাটাকুটি হচ্ছে না, তাহলে হচ্ছে x√3 এখানে 3×2 6 হচ্ছে এত একক। এরপরে আমি দুটো বৃত্তের ব্যাসার্ধ পেয়ে গেছি, তাহলে এরপরে ক্ষেত্রফলের অনুপাত, এরপরে মূল উত্তরে আসছি। অতএব সমবাহু ত্রিভুজের পরিবৃত্ত ও অন্তর্বৃত্তের ক্ষেত্রফলের অনুপাত, পরিবৃত্ত ও অন্তর্বৃত্ত বৃত্তের ক্ষেত্রফলের অনুপাত, তাহলে দেখো বাই আকারে লিখতে পারো, ইস্টু আকারে লিখতে পারো, যা খুশি। তাহলে পরিবৃত্তের ব্যাসার্ধ আর বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি হয়, পাই আর স্কয়ার। তাহলে পরিবৃত্তের ব্যাসার্ধ এইটা আর মানে এইটা পাই
x√3/3 তার স্কোয়ার ইজ টু, এটা কত ছিল না পাই, এর ব্যাসার্ধ ছিল এইটা অন্তর্বৃত্ত, পাই x√3/6 তার স্কোয়ার। এরপরে দেখো উভয় সাইডে পাই পাই ভ্যানিশ হচ্ছে, দিলে পড়ে থাকছে x² আর √3² মানে শুধু 3 বাই নিচে 3-এরও তো মাথায় স্কোয়ার আছে, 3 3 9 ইচ টু দিলাম, এখানেও সেই x² √3² মানে শুধু 3/36 হচ্ছে। উপর থেকে দেখো x² 3 3 কাটছে, তাহলে আমি এখানে সমান চিহ্ন দিয়ে করছি, হচ্ছে কত 1/9 ইচ টু 1/36 নাকি, আমি এখানে করে দিচ্ছি, কত ছিল 1/9 ইচ টু 1/36, তাহলে 1/9 বাই ইচ টু মানে বাই আকারে লিখতে পারি 1/36, তাহলে সমান কি করতে পারি 1/9 ইন্টু 36/1, তাহলে কাটাকাটি করলে 9 একে 9, 9 একে 9, 9 4 36, তাহলে উপরে থাকছে 4, নিচে থাকছে 1, তাহলে সমান আমি লিখতে পারি 4:1। এটা অপশন নাম্বার 4:1 কোন অপশানে আছে না অপশন নাম্বার এ তে আছে, অপশন নাম্বার এ। এরপরে 5-এর দাগের অঙ্ক, একটি বলয়াকৃতি লোহার পাতের অন্তঃব্যাস 20 সেমি এবং বহিঃব্যাস 22 সেমি, বলয়টিতে লোহার পাত আছে কত জানতে চাইছে। তাহলে আমি ধরো একটা লোহার পাত এঁকে নিচ্ছি, এইটা নাকি, বলয় মানে এরকম ব্যাপারটা আর কি, যার বলে দিয়েছে অন্তঃব্যাস কত না 20, তাহলে ব্যাস বলে দিয়েছে, তাহলে ব্যাসার্ধ হবে 10 নিশ্চয়ই, 20-র অর্ধেক। আরও বলে দিয়েছিল বহিঃব্যাস 22, তাহলে বহিঃব্যাসার্ধ মানে বাইরের দিকের ব্যাসার্ধ, সেটা কত না 22 মানে ব্যাসার্ধ তাহলে হবে 11 নাকি। তাহলে লিখছি বলয় আকৃতি লোহার পাতের, বলয় আকৃতি লোহার পাতের প্রথমে অন্তঃব্যাস দেওয়া ছিল, তাহলে অন্তঃব্যাস ও বহিঃব্যাস যথাক্রমে কত না অন্তঃব্যাস দেওয়া ছিল 20 সেমি ও বহিঃব্যাস দেওয়া ছিল 22 সেমি। অতএব অন্তঃব্যাসার্ধ লিখি, অন্তঃব্যাসার্ধ ও বহিঃব্যাসার্ধের দৈর্ঘ্য কত হবে, ব্যাসার্ধ দৈর্ঘ্য যথাক্রমে, তাহলে 20 ছিল হয়ে যাবে 10 সেমি ও 22 ছিল অর্ধেক হয়ে যাবে মানে 11 সেমি, 22 সেমি ও 11 সেমি। আমাকে বলছিল লোহার পাতটিতে বলয়টিতে লোহার পাত আছে, তাহলে লোহার পাত আছে মানে কি এইটা, এই অংশটা মানে এর ক্ষেত্রফলটা জানতে চাইছি, এই অংশটা যেটুকু অংশটা আমি ঘাঁটছি পেন দিয়ে এই অংশটা, তাহলে আমরা পুরো বৃত্তের ক্ষেত্রফল থেকে এই মাঝখানের ফাঁকা অংশটা বাদ দিলে এই অংশটা পেয়ে যাব, অনেক অঙ্ক করেছি রাস্তার ক্ষেত্রফল যেইভাবে, তাহলে আমি লিখতে পারি অতএব প্রশ্নানুসারে বা তোমরা এরকমও লিখতে পারো লোহার বলয়টিতে পাত আছে, এরকম ডাইরেক্টও লিখতে পারো। তাহলে দেখো পুরোটার ক্ষেত্রফল কত না পাই, এ বড় হাতের মানে বড় এটার ব্যাসার্ধ কত ছিল 11, পাই r² আর মানে 11² মাইনাস এই ছোটোটার ক্ষেত্রফল কত হবে পাই 10², তাহলে উভয় সাইড থেকে পাই কমন যাচ্ছে, পাই কমন গেলে থাকছে 11² মাইনাস 10², তাহলে পাইয়ের মান বসাচ্ছি 22/7, 11² মানে 121 মাইনাস 10² মানে 10 10 100, তাহলে হচ্ছে 22/7 ইন্টু 21, 121 থেকে 100 বাদ গেলে কাটাকাটি করলে 7 3 21, তাহলে 22 3 66
কত বর্গ সেমি। কিচ্ছু অঙ্কটায় কিচ্ছু নেই। দেখো বলেছিল একটা পাদ আছে যার বহিঃব্যাস আছে অন্তঃব্যাস আছে, মানে মাঝখানটা ফাঁকা আছে, এটা বলতে চাইছে। পাত্রটিতে লোহা কত আছে, একটা চুড়ির অঙ্ক করেছিলাম, মাঠের ক্ষেত্রফলও করেছিলাম। কি বার করলাম, পুরো বৃত্তের ক্ষেত্রফল থেকে মাঝখানের এই ছোট সাদা অংশটা বাদ দিয়ে দিলাম। তাহলে পুরোটার ক্ষেত্রফল পাই আর স্কোয়ার, আর মাঝখানের ছোটটা 10 যেহেতু ছিল পাই আর স্কোয়ার। এর আর 11, এর আর 10, বিয়োগ করলে যার মাঝখানের ব্যাসার্ধের অংশটা বেরিয়ে দৈর্ঘ্য গেল। নেই। তাহলে লোহা কত আছে, এই 66 অপশান নাম্বার, এটাও আছে সিতে। এরপরে 27 দাগের একেরটা, একটি বৃত্তাকার ক্ষেত্রের ব্যাসার্ধের দৈর্ঘ্য 10% বৃদ্ধি করলে বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে, নাকি? তাহলে একটা বৃত্তাকার ক্ষেত্র আছে যা, তাহলে ধরি বৃত্তাকার ক্ষেত্রের ব্যাসার্ধ সমান আর একক। অতএব তখন ক্ষেত্রফল কত হবে, তাহলে তখন ক্ষেত্রফল হবে, আমরা বৃত্তের ক্ষেত্রফলে জানি পাই আর স্কোয়ার বর্গ একক। এরপরে কি করেছে, এই ব্যাসার্ধের দৈর্ঘ্যটা 10% বৃদ্ধি করে দিয়েছে। তাহলে ব্যাসার্ধের দৈর্ঘ্য 10% বৃদ্ধি করলে 10% বৃদ্ধি করলে তখন ব্যাসার্ধ আর হবে মাইনাস আর ইন্টু 10/100। কত হবে না, ছিল আর, তার জন্য তার সঙ্গে যোগ করব, আরটা ছিল তার 10% বৃদ্ধি করেছে, মানে আর ইন্টু 10/100, এটা মনে রাখবে। যদি 10% হ্রাস করা হতো, 10×10=100, তাহলে আর প্লাস r/10 হচ্ছে, এটাকে লসাগু করে নিচ্ছে একদম। তাহলে লসাগু হচ্ছে 10, 1×10=10, তাহলে 10কে আর দিয়ে গুণ করলে 10r, 10×1=10, 1কে আর দিয়ে গুণ করলে আর, তাহলে 10টা আর আর একটা আর মানে 11r/10 হচ্ছে। এত ব্যাসার্ধ হয়ে যাচ্ছে, এত একক। অতএব এখন ক্ষেত্রফল কত হবে, নাকি? অতএব বর্তমান ক্ষেত্রফল ক্ষেত্রফলের সূত্র কি না, পাই আর স্কোয়ার, আর স্কোয়ার মানে 11r/10 তার স্কোয়ার, এত বর্গ একক। তাহলে পাইকে পাই থাকছে, 11 স্কোয়ার মানে 121, আর স্কোয়ার বাই 10 স্কোয়ার মানে 10×10=100। তাহলে এটাকে সাজিয়ে লিখলে 121 পাই আর স্কোয়ার বাই 100 বর্গ একক বর্তমানের ক্ষেত্রফল। তাহলে বর্তমানের ক্ষেত্রফলটা নিশ্চয়ই বাড়বে, কেন বৃদ্ধি পেয়েছে। তাহলে কত বেড়েছে দেখি, অতএব ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে, সমান কি না, বর্তমান ক্ষেত্রফল হয়েছে 121 পাই আর স্কোয়ার বাই 100, আর আগে কত ছিল, আগে ছিল পাই আর স্কোয়ার ছিল, আগে এই যে আগে ছিল পাই আর স্কোয়ার। তাহলে বর্তমান থেকে আগেরটা বিয়োগ করব, নিচে কিছু ছিল না মানে 1 দিলাম। এরপরে লসাগু কত হচ্ছে 100, তাহলে উপরে হয়ে যাচ্ছে 121 পাই আর স্কোয়ার মাইনাস 100 হচ্ছে 100 পাই আর স্কোয়ার, নাকি? তাহলে উত্তর কত হচ্ছে, 121 থেকে 100 বাদ গেলে 21 পাই আর স্কোয়ার বাই 100 বর্গ একক। এরপরে জানতে চাইছিল শতকরা কত বৃদ্ধি পেয়েছে। শতকরা বৃদ্ধি কীরকম পাবে না, আগের ক্ষেত্রফল ছিল পাই আর স্কোয়ার, নাকি? তাহলে লিখতে হবে শতকরা বৃদ্ধি পেলে এরকম লিখতে হবে, বা একটা শর্টকাট ট্রিক্সও বলে দিচ্ছি। লিখতে হবে আগে কত ছিল পাই আর স্কোয়ার, তাহলে পাই আর স্কোয়ার বর্গ এককে বৃদ্ধি পায়, এইটা বৃদ্ধি পেয়েছে 21 পাই আর স্কোয়ার বাই 100 বর্গ একক। এককে 1 বর্গ এককে বৃদ্ধি পায়, তাহলে 21 পাই
আর স্কোয়ার বাই 100 নাকি, একে কম পাবে মানে বাই পাই আর স্কোয়ার। তাহলে এটাকে এর নিচে কিছু নয় মানে আছে 1, তাহলে পাই আর স্কোয়ার বাই 100 এটা উল্টে যাবে, তাহলে 1 বাই পাই আর স্কোয়ার কেটে দিলাম আমি এখানে। একই কত আর 100 কত, শতকরা মানে 100 বার করতে হবে, তাহলে থাকছিল কত, এখানে 21 হবে, এখানেও 21 হবে, তাহলে 21 বাই 100, আর 100 বাড়লে উপরে 100 গুণ হবে, তাহলে 100 100 কেটে গেল সমান 21 100। তাহলে অতএব ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে, ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে সমান 21%। শতকরা দিলে পার্সেন্ট দেবে না, পার্সেন্ট দিলে শতকরা দেবে না। এরপরে দেখো এর শর্টকাট ট্রিক্স কি যদি করা হয়, তাহলে শতকরা বৃদ্ধি কত পেয়েছে সেটা জানতে হলে যত বৃদ্ধি পেয়েছে সেইটা বাই আগের ক্ষেত্রফল ইন্টু 100। কী বললাম, বর্তমানে যত বৃদ্ধি পেয়েছে সেইটা বাই আগের ক্ষেত্রফল ইন্টু 100, এটা হলো শর্টকাট ট্রিক। তাহলে এই যে বর্তমানে কত হয়েছিল না 21 পাই আর স্কোয়ার বাই 100 হয়েছিল নাকি, আর আগে কত বৃদ্ধি পেয়েছিল পাই আর স্কোয়ার, তাহলে বাই দেখো পাই আর স্কোয়ার করলাম ইন্টু 100 হলো। দেখো এই কেসটাই চলে আসছে না, এইরকম ব্যাপারটা, এটা হলো শর্টকাটে করতে পারে, এত সব লেখার কোনো দরকার নেই। এরপরে এইখানে তোমরা ব্যাসার্ধ 100 ধরেও করতে পারো, ধরি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 100 একক, তখন ক্ষেত্রফল কত হবে, আর 10% বৃদ্ধি হলে তখন 110 একক হবে, তখন ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে, সেটা করলেও করতে পারো। দেখো 100 আমি অথবাও 100 ধরে করে দিয়েছি, ধরি বৃত্তের ব্যাসার্ধ 100 একক, তখন ক্ষেত্রফল পাই 100 স্কোয়ার মানে পাই 10,000 বর্গ একক, 10% বৃদ্ধি পেলে ব্যাসার্ধ হচ্ছে এই যে 110 একক, তখন ক্ষেত্রফল হচ্ছে পাই 11 11 121 হয়, 121 পরে 2টা শূন্য বর্গ একক, ক্ষেত্রফল বৃদ্ধি পেলে কত, এটা বিযুক্ত আগের ক্ষেত্রফল, তখন হচ্ছে বিয়োগ করলে হচ্ছে পাই ইন্টু 2100 বর্গ একক, তাহলে শতকরা বৃদ্ধি পেল, তাহলে যত বৃদ্ধি পেয়েছে বাই আগের ক্ষেত্রফল ইন্টু 100, তখন 21 বেরাচ্ছে। যেটা সুবিধা সেটা তোমরা করবে। নেক্সট দেখো 2 দাগের অঙ্ক, একটি বৃত্তাকার ক্ষেত্রের পরিসীমা 50% হ্রাস করলে বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল শতকরা কত হ্রাস পাবে। তাহলে এখানেও বৃত্তাকার ক্ষেত্রের ব্যাসার্ধ ধরে নিচ্ছি, ধরি বৃত্তাকার ক্ষেত্রের ব্যাসার্ধ সমান আর একক, অতএব ক্ষেত্রফল কত হচ্ছে না পাই আর স্কোয়ার বর্গ একক, আর পরিসীমা সমান 2 পাই আর একক। এরপরে বলেছে এই পরিসীমাটাকে 50% হ্রাস করবে, তাহলে পরিসীমা 50% হ্রাস করলে পরিসীমা হবে হ্রাস মানে বাদ দিতে হবে, আগের কত পরিসীমা ছিল, আগে ছিল 2 পাই আর, সেখান থেকে বাদ যাবে কত না পরিসীমার 50% মানে 2 পাই আর ইন্টু 50/100, 50 2 100, 2 2 কেটে গেল, সমান দেখো 2 পাই আর থেকে বিয়োগ যাচ্ছে পাই আর, তাহলে 2 পাই, দুটো পাই আর থেকে একটা পাই আর বিয়োগ গেলে পাই আর হচ্ছে, এত একক পরিসীমাটা হ্রাস পেল। এরপরে এটাও যখন 50% থাকবে এটা বিয়োগ না করলেও পারো, কীরকম দেখো সেই 50% হলে সেই পাই আর, দেখো পাই আর হচ্ছে, আমি যদি এটা বিয়োগ না করতাম তাহলে 2 পাই আর থেকে যদি বিয়োগ না করতাম 2 পাই আর ইন্টু 50/100, তাহলে পাই আর বাই 100, 50% হলে বিয়োগ না করলেও করা যাবে, তাহলে পাই আর হয়ে গেল। অঙ্কে জানতে চেয়েছিল ক্ষেত্রফলটা কত হ্রাস পাবে, তাহলে আগের ক্ষেত্রফল ছিল পাই আর স্কোয়ার,
বর্তমানে পরিসীমাটা হ্রাস পেয়ে হলো এটা, তাহলে ক্ষেত্রফলটা কত হবে? ক্ষেত্রফল জানার জন্য ব্যাসার্ধ জানা দরকার নাকি? ব্যাসার্ধটা কিভাবে পাবো? দেখো, ব্যাসার্ধ যদি আমি এইটাকে 2πr আকারে করি, তাহলে একে আমি লিখতে পারি 2πr/2 লিখলাম নাকি? r/2 কেন লিখলাম? দেখো, এই টু কেটে গেল নাকি? তখন দেখো পাইয়ার, সেই পাইয়ার থাকতে পারে, পাইয়ার থাকতে পারে না মানে পাইয়ার আছে, তাহলে r/2 লিখলাম, তখন ব্যাসার্ধ হয়ে গেল r/2। তাছাড়া আমি একটা উদাহরণ দিচ্ছি, দেখো, এই ছিল আগের বৃত্ত, তখন ব্যাসার্ধ কত ছিল? আর। বলেছে পরিসীমা 50% হ্রাস পেয়ে গেল, তাহলে পরিসীমা মানে এই গোলটাকে বলে পরিসীমা। পরিসীমা যখন 50% হ্রাস হয়ে যাবে, তখন এর অর্ধেক হয়ে যাবে পরিসীমাটা। আগের যদি ব্যাসার্ধ আর হয়, তাহলে পরিসীমা যখন 50% কমে যাবে, তখন ব্যাসার্ধটাও নিশ্চয়ই তার 50% কমে যাবে, মানে r/2 হবে। ঠিক আছে, মানে বৃত্তটা ঠিক এর অর্ধেক হয়ে যাবে, অর্ধেক হয়ে গেলে তাহলে ব্যাসার্ধটাও অর্ধেক হয়ে যাবে, তাহলে এর যদি আর হয়, অর্ধেক মানে r/2। তাছাড়া এইভাবেও করতে পারো, ভালো করে বুঝতে হবে। তখন পাই আরকে আমরা লিখলাম 2 × πr/2, তখনও দেখো ব্যাসার্ধ r/2 হচ্ছে। অতএব পরিসীমা 50% হ্রাস পাওয়ার পর বৃত্তের ব্যাসার্ধ হবে কত হবে দেখলাম? r/2। এটা কিন্তু মোস্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এত একক। অতএব তখন ক্ষেত্রফল হচ্ছে কত? তাহলে বর্তমান ক্ষেত্রফল তাহলে হচ্ছে πr²। আর মানে কত? r/2, তার স্কোয়ার মানে হচ্ছে πr²/4 এত বর্গ একক। তাহলে ক্ষেত্রফল হ্রাস পেয়ে গেছে, তাহলে কতটা হ্রাস পেল? অতএব ক্ষেত্রফল হ্রাস পেল, তাহলে আগে ছিল কত? হ্রাস পেয়েছে মানে আগেরটা বেশি। আগে ছিল দেখো πr², ক্ষেত্রফল, তাহলে আগে ছিল πr², বর্তমানে হয়েছে πr²/4। তাহলে তখন কত হলো? লসাগু যদি করি 4, তাহলে 1 × 4 = 4, তাহলে 4πr² মাইনাস 4 × 1 = 4, তাহলে πr² হচ্ছে সমান, দেখো হচ্ছে 4টা থেকে 1টা গেলে 3πr²/4 এত কত বর্গ একক। এরপরে আর শতকরা কত হ্রাস পেয়েছে জানতে চেয়েছে। অতএব ক্ষেত্রফল শতকরা হ্রাস পেল, ক্ষেত্রফল শতকরা হ্রাস পেল। কত হ্রাস পেল? না, আমি শতকরা বলে দিয়েছি, যেটা হ্রাস পেয়েছে বা যেটা বৃদ্ধি পেয়েছে সেইটা, তাহলে হচ্ছে কত? 3πr²/4 নাকি? আর আগে কত ছিল? যেটা হ্রাস পেয়েছে বাই আগের ক্ষেত্রফল, তাহলে আগের ক্ষেত্রফল ছিল πr² ইন্টু 100, তাহলে এই πr² কাটতে পারি, 4 × 25 = 100, তাহলে 25 × 3 = 75। অতএব শতকরা যদি হ্রাস পেয়েছে বলবে 75, আর যদি বলে কত হ্রাস পেল তাহলে লিখবে 75%, মানে হবে 75 বর্গ একক। এরপরে 3 দাগের অঙ্ক। একটি বৃত্তাকার ক্ষেত্রের ব্যাসার্ধের দৈর্ঘ্য r মিটার, অন্য একটি বৃত্তাকার ক্ষেত্রের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হলে তার ক্ষেত্রফল প্রথম বৃত্তের ক্ষেত্রফলের x গুণ হবে। কি দেওয়া আছে? না, একটি বৃত্তাকার ক্ষেত্রের ব্যাসার্ধের দৈর্ঘ্য, তাহলে বৃত্তাকার ক্ষেত্রের ব্যাসার্ধ সমান দেওয়া আছে r মিটার। এরপরে জানতে চেয়েছে অপর একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হলে, তাহলে ধরি অপর বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য, অপর বৃত্তের ব্যাসার্ধ ধরলাম আর হবে, বড় হাতের আর, মিটার। এরপরে প্রশ্নানুসারে
এইখানে ভালো করে পড়তে হবে, কথাটা পড়লেই উত্তর হয়ে যাবে। কি বলেছে? অপর বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হলে তার ক্ষেত্রফল, মানে এর ক্ষেত্রফলটা, তাহলে এর ক্ষেত্রফল কত হবে? পাই আর স্কোয়ার। তার ক্ষেত্রফল প্রথম বৃত্তের ক্ষেত্রফলের এক্স গুণ হবে। তাহলে সমান প্রথম বৃত্তের ক্ষেত্রফল কত হবে? পাই আর স্কোয়ার। তার কত গুণ? এক্স গুণ। আবার পড়ছি ভালো করে। বলেছে তার ক্ষেত্রফল, মানে এর ক্ষেত্রফল, এই যে বলেছে ব্যাসার্ধ, অন্য একটি বৃত্তাকার ক্ষেত্রের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হলে তার ক্ষেত্রফল, অন্য একটি ব্যাসার্ধের দৈর্ঘ্য ধরে নিচ্ছি বড় হাতের আর, তাহলে তার ক্ষেত্রফল মানে এইটার ক্ষেত্রফল প্রথম বৃত্তের ক্ষেত্রফলের এক্স গুণ, তাহলে প্রথম বৃত্তের ক্ষেত্রফলের এক্স গুণ। এরপরে ক্যালকুলেশন করছি, উভয় সাইডে পাই পাই কাটছি। তাহলে বা আর সমান কি হচ্ছে? স্কোয়ারটা সেদিকে গেলে রুট হচ্ছে, আর স্কোয়ার আর এক্স, বা আর সমান, দেখো স্কোয়ার আর রুট থাকলে সেটা উঠে যায়, তাহলে আর রুটের বাইরে বেরিয়ে এসছে আর এক্স রুটের ভিতরে থাকছে। এটা ব্যাসার্ধের দৈর্ঘ্য এত মিটার হতে হবে। আমি লিখে নিচ্ছি অপর বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য হবে আর রুট এক্স মিটার। এই যে বড় হাতের আর ধরেছিলাম, বড় হাতের আর মান বের করে নিয়েছি, আর রুট এক্স মিটার হলো। এরপরে 4 দাগের অঙ্ক বলেছে 3 সেমি 4 সেমি 5 সেমি বাহু বিশিষ্ট ত্রিভুজের পরিবৃত্তের ক্ষেত্রফল, নাকি? তাহলে দেখো ভালো করে বাহুগুলাকে দেখবে, 3 4 5 আছে, তাহলে যেহেতু 5 স্কোয়ার সমান 3 স্কোয়ার যুক্ত 4 স্কোয়ার, তাহলে অতএব 3 সেমি 4 সেমি ও 5 সেমি বাহু বিশিষ্ট ত্রিভুজ একটি সমকোণী ত্রিভুজ। কেন? দেখো অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার আমরা জানি, এটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে হয় পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী। দেখো 5 স্কয়ার মানে দেখো 25, আর দেখো 3 স্কয়ার মানে 9, 4 স্কয়ার মানে 16, 9 আর 16 যোগ করে 25। তাহলে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। অতএব ত্রিভুজটির অতিভুজ অতিভুজ কোনটা হয়? সব থেকে বড় বাহুটা, তাহলে 5 সেমি। এরপরে দেখো একটা সমকোণী যদি ত্রিভুজ থাকে, তার যদি পরিবৃত্ত থাকে, তার ক্ষেত্রফল জানতে চাইছিল। এটা হলো সমকোণী ত্রিভুজ, ভালো করে আঁকলে, এই যে সমকোণী ত্রিভুজ আঁকলাম, তার যদি পরিবৃত্ত থাকে, তাহলে পরিবৃত্তের ব্যাসার্ধ কি হয়? আগের অঙ্কেও আলোচনা করা হয়েছে বড় পাঠে, যে অতিভুজের অর্ধেক। তাহলে সেই কথাটা আমি লিখে নিচ্ছি। দেখো আমি কথাটা লিখে নিয়েছি, সমকোণী ত্রিভুজের পরিবৃত্তের ব্যাসার্ধ অতিভুজের হবে অতিভুজের অর্ধেক। অতএব পরিবৃত্তের ব্যাসার্ধ, অতএব পরিবৃত্তের ব্যাসার্ধ সমান, তাহলে অতিভুজ কত ছিল? 5, তাহলে 5/2 এত সেমি হবে, অর্ধেক মানে 2 দিয়ে ভাগ করলাম। অতএব পরিবৃত্তের ক্ষেত্রফল জানতে চাইছিল, তাহলে পরিবৃত্তের ক্ষেত্রফল, তাহলে কোনো বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি? পাই আর স্কোয়ার। আর মানে দেখো এখানে 5/2 তার স্কোয়ার, পাইয়ের মান বসাচ্ছি 22/7 ইন্টু 5 স্কোয়ার মানে 25, আর 2 স্কোয়ার মানে 4, কাটাকাটি করছি, 2 2 4, 2 11 22। এরপরে কত হচ্ছে না, 11 5 55, 5 হাতে 2 হাতে 5, 11 2 22, 22 5 27, 75/14। একে আমরা পূর্ণ ভেঙে নেব। পূর্ণ ভাঙতে হচ্ছে 19 পূর্ণ 9/14 এত বর্গ সেমি, এত বর্গ সেমি ক্ষেত্রফল জানতে চাইছিল। তাহলে কি করলাম না, যে কোনো সমকোণী ত্রিভুজের পরিজেবৃত্ত হয়, সেই পরিবৃত্তটার ব্যাসার্ধ হয় অতিভুজের অর্ধেক। এখানে যেহেতু চিহ্নটা একটা দিয়ে দাও তো, যেহেতু চিহ্ন। এটা এরপরে শেষ অঙ্ক 5-এরটা বলছে সমবেত বিশিষ্ট একটি টিনের পাত থেকে
তিনটি বৃত্তাকার চাকতি কেটে নেওয়া হলো। বৃত্তাকার চাকতি তিনটির ব্যাসের দৈর্ঘ্যের অনুপাত 3:5:7 হলে তাদের ওজনের অনুপাত হিসাব করি। ওজনের অনুপাত জানতে চেয়েছিল। সমবেত মানে কি? সমান মোটা, সমান থিকনেস, সমবেত কতটা চওড়া সেটাকে বলছে বেত, সমবেত বিশিষ্ট। তাহলে আমি লিখে নিচ্ছি কি? সমবেত বিশিষ্ট তিনটি বৃত্তাকার টিনের পাতের ব্যাসের দৈর্ঘ্যের অনুপাত যেটা দিয়েছিল সেটা লিখে নিচ্ছি। দেখো লিখে নিচ্ছি বৃত্তাকার চাকতি তিনটির ব্যাসের দৈর্ঘ্যের অনুপাত। ব্যাস থাকলে তো হবে না, ব্যাসার্ধ থাকতে হবে। অতএব এদের ব্যাসার্ধের অনুপাত আচ্ছা ধরি লিখছি। ধরি এদের ব্যাসার্ধের অনুপাত একটা চলরাশি ধরে নিই। কত হবে না 3 ছিল, ব্যাসার্ধ হয়ে যাবে তাহলে 3/2, 2 দিয়ে ভাগ করব, আর তার সঙ্গে একটা চলরাশি 3r/2 = 5r/2 = 7r/2 ধরে নিলাম। তাহলে এখানে বলেছিল এদের ওজনের অনুপাত। ওজনের অনুপাত মানে ক্ষেত্রফলটা বার করব। অতএব চাকতি তিনটির ওজনের অনুপাত ওজন মানে কি? তার ভিতরে কতটা ধাতু আছে দিলে ওজনটা বেড়েছে। দেখো প্রথমটা হচ্ছে πr², আর মানে এইটা ধরে নিয়েছি, তাহলে 3r/2 তার স্কোয়ার = 5r/2 তার স্কোয়ার = 7r/2 তার স্কোয়ার। প্রত্যেকটার কাছ থেকে পাই কাটছি, অনুপাতে কাটা যাবে না, মনে মনে কাটছি। তাহলে সমান কি হচ্ছে? 3r² মানে 9r²/4 = 5r² মানে 25r²/4 = 7² মানে 49r²/4। দেখো প্রত্যেকটা নিচে 4 আছে, তাহলে 4 কাটলো, r² আছে, r² কাটলো, সমান হচ্ছে 9:25:49। এটা উত্তর। এর সোজা ট্রিক্স হলো এই যে অনুপাতগুলো দেওয়া ছিল এর যদি আমরা স্কোয়ার করে দিই। 3r² দেখো 9, 5r² দেখো 25, 7r² দেখো 49। এদের ওজনের অনুপাত এইটাই হবে, কিচ্ছু নেই অঙ্কটার ভিতরে। এটা শেষ পার্ট। আজকে এই পর্যন্ত। পুরো অঙ্ক তোমরা মন দিয়ে দেখবে, যা অসুবিধা আমাকে কমেন্ট করে জানাবে, আমি সমস্ত জিনিসের সমস্যার সমাধান করার চেষ্টা করব আমি।